বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু কিচেন টিপস, যেগুলো জানা থাকলে রান্নাঘরের কাজগুলো অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য খানিকটা হলেও সময় বের করে নেওয়া যাবে। তো চলো দেখে নেওয়া যাক টিপসগুলো। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করোনি অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা, প্রথম টিপস, তো আমাদের রান্না করতে গিয়ে সব সময় দেখা যায় যে আদা প্রয়োজন পড়ে যায়। অন্যান্য মশলা কিন্তু গুঁড়ো ঘরে থাকেই, কিন্তু আদাটার প্রয়োজন পড়ে যায় আর আদাটা কিন্তু খুব সহজেই করাটা খুব অসুবিধা হয়ে যায়, কেননা অল্প একটু আদা পেস্ট করতে গেলে কিন্তু পেস্ট ভালো হতে চায় না। সেই জন্য আমি অনেকগুলো আদা একবারে ছুলে পরিষ্কার করে তারপর ধুয়ে পেস্ট করে নিয়েছি। তো আমি এই পেস্টগুলো কিভাবে আমি ফ্রিজে সংরক্ষণ করে কয়েকদিন ধরে রান্না করি সেটাই দেখাবো। তো দেখো, আমি পেস্ট করে একটা টিফিন বক্সের মধ্যে রেখে দিলাম। কিন্তু টিফিন বক্সের মধ্যে অনেকেই রেখে দেয়, কিন্তু টিফিন বক্সের মধ্যে রেখে দিলে যেটা প্রবলেম হয়, এটা শক্ত হয়ে থাকে আর বের করে রান্না করা অসুবিধা হয়ে যায়। তার জন্য সুবিধা মতো আমি কিভাবে রাখি সেটাই তোমাদেরকে এবার দেখাবো। আদাগুলোকে তো ছুলে নিয়েছি, এবার ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি যাতে পেস্ট করতে খুবই সুবিধে হয়। তো এই মিক্সার গ্রাইন্ডার ছোট জারটার মধ্যে আমি এটাকে পেস্ট করে নেব একটু জল দিয়ে, একটু লিকুইড করে আমি পেস্ট করে নিই। আর এই পেস্টটা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা মোল্ড নিয়ে নিলাম, যে আইস কিউবের মোল্ডগুলো, আমি সিলিকন মোল্ড ব্যবহার করি, এটাতে খুবই সুবিধে হয় বের করতে। আর এই মোল্ডগুলোর ঢাকনা থাকে, খুবই সুবিধা হয় যাতে এটা বরফ জমে থাকলেও কিন্তু এর মধ্যে কোনো ধরনের জল না যায়। তো দেখো, আমি সবগুলো ফিল আপ করে নিয়েছি। তো এই আদার পেস্টটা দিয়ে এবার এই পেস্টটা দেওয়ার পর এবার ঢাকনাটা দিয়ে দেব এই মোল্ডের মধ্যে। ঢাকনাটা দিয়ে এবার সুন্দর করে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে 2 ঘন্টা মতো রাখলেই কিন্তু এটা সুন্দর করে বরফ জমে যাবে। তো ডিপ ফ্রিজে এভাবে আমি রেখে দিই। যখনই আমি আদার পেস্ট তৈরি করি তখনই আমি এভাবে জমিয়ে এটাকে শক্ত করে নিই। তো শক্ত করে নিয়ে তারপরে আমি এটাকে বের করে কিভাবে আমি স্টোর করি সেটাই এখন দেখাবো। 2 ঘন্টা পর ফিরে আসলাম আর এবার বের করে তোমাদেরকে দেখাচ্ছি। তো মোল্ডের মধ্যে সুন্দরভাবে আদার কিউবগুলো জমে গেছে। তো এবার এগুলোকে বের করে নেব। খুব সুন্দর কিউবগুলো হয়েছে, কিন্তু এখন তো রান্না করতে এতগুলো লাগবে না। তো সেই জন্য আমি এগুলোকে এই কিউব থেকে, এই মোল্ডের থেকে ডিমোল্ড করে নেব সবগুলো। এগুলো বের করা সুবিধাজনক, এই জন্যই সিলিকন মোল্ড হওয়াতে এটা বের করা খুবই সুবিধা। তো একটা টিফিন বক্সের মধ্যে এবার এই কিউবগুলোকে আমি রেখে দেব। এটা তো প্রত্যেক দিন এতগুলো লাগে না, প্রত্যেক দিন হয়তো 1-8টাই লাগে। তো যখন আমার লাগবে তখন আমি খুব সহজে বের করে নিতে পারবো। তো সেই জন্য একটা টিফিন বক্সের মধ্যে রেখে দিচ্ছি। আর মোল্ডটা হয়তো অন্য কাজে ব্যবহার হতে পারে, সেই জন্য আমি সেটা ধুয়ে রেখে দেব। আর এই জিনিসগুলোকে আমি এবার স্টোর করে রেখে দেব। আমার একটা হয়তো এখন দরকার পড়বে, সেটা আমি রেখে বাকিগুলোকে ভালো করে আবার এটাকে আটকে আবার ডিপ ফ্রিজে রেখে দেব। কিন্তু এটা বের করতে খুবই সুবিধা হবে। রান্না করার আধ ঘন্টা আগেই এক টুকরো বের করে ঠান্ডাটা ছাড়ে নিলে কিন্তু হয়ে যাবে। যাওয়া যাক পরের টিপসে। নতুন কোনো জিনিস কিনে আনলেই হয় কি, সিল লেগে থাকে অনেকগুলো, আর ঠান্ডা জল দিয়ে ধোয়ার সঙ্গে সঙ্গেই জিনিসটা শক্ত হয়ে যায় আর খুলতে চায় না। যখনই নতুন জিনিস আনবে তখনই একটু হিটের মধ্যে বসিয়ে, যদি প্লাস্টিকের জিনিস না হয় তাহলে একটু হিটের মধ্যে বসিয়ে দিলেই কিন্তু এটা খুব সহজেই উঠে যায়। ঠান্ডা জল দিয়ে ধোয়ার আগে অবশ্যই এই কাজটা করে নেবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে আর জায়গাটা সাদা হয়ে থাকবে আর উঠতে চাইবে না। তো সেই জন্য অবশ্যই ঠান্ডা জল দেওয়ার আগে গরম করে এটা উঠিয়ে নেওয়াটা একদম সুবিধে মতো হয়। তো আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে। এবার যাওয়া যাক পরের টিপসে। তো আমি মাঝে মধ্যেই আমার বেসিন পরিষ্কার করি, সবাই করো। তো আমি বেসিন যখনই পরিষ্কার করি তখন কিভাবে বেসিনটা পরিষ্কার করি তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো দেখো, সপ্তাহে একদিন হলেও তো বেসিনটা পরিষ্কার করতে হয়। আর যাদের ঝকঝকে চকচকে থাকে সেটাই দেখাবো। তো তোমরা চাইলে ব্রাশ দিয়ে করতে পারো। তো আমি ব্রাশ দিয়েও মাঝে মধ্যে করি, আর কোনো সময় আমি হাত দিয়েও করি। এই জন্যই হাত দিয়ে করলে এর ট্যাপগুলো সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায়। আর যেহেতু এটা নিজেদের ব্যবহার করা বেসিনই, সেই জন্য হাত দিয়েই করে নেওয়া ভালো হয়। তো একটা গ্লাভস পরে নিচ্ছি যাতে সুবিধা হয়।
তো একটুখানি শ্যাম্পু নিয়ে নেব। এই 1 টাকার পাতার যে শ্যাম্পুগুলো হয় সেগুলো একটা খুললে অনেক কাজ করে নেওয়া যায়। সেখান থেকে আমি 2-1 ফোঁটা নিয়ে নিচ্ছি, আর একটা পুরনো স্ক্রাবার যেটা দিয়ে আমি বেসিনটা পরিষ্কার করি, তো সেই স্ক্রাবারটা দিয়েই আমি বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা দিয়ে করলে ট্যাপগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া যায়, তারপর ব্রাশ রাখার স্ট্যান্ডটাও পরিষ্কার করে নেওয়া যায়, আর তারপর বেসিনটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। যদি কোনো সময় হয় না এমন লিকুইড ঘরে থাকে না, তখন যদি একটু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেওয়া যায়। আর শ্যাম্পু দিয়ে করলে কি হয়, খুব গ্লেজিও হয় বেসিনগুলো, পুরনো বেসিনও মনে হয় নতুনের মতো। তো সেই জন্য আমি শ্যাম্পু দিয়ে মাঝে মধ্যে করে থাকি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে শ্যাম্পু দিয়ে এটা পরিষ্কার করলেও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। এবার এটা ঘষে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। তো দেখো শ্যাম্পু দিয়ে যে এত সুন্দর পরিষ্কার হয়েছে। 1 টাকার শ্যাম্পুর পাতা, তাও কি পুরোটা লাগেনি, 2-1 ফোঁটা দিয়েই কিন্তু এত সুন্দর কাজ হয়ে যায়। তো আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে। এবার যাওয়া যাক পরের টিপসে। তো দেখো আজকাল তো আমরা প্রায় বাড়িতেই ননস্টিকের কড়াই বা প্যান ব্যবহার করে থাকি। ননস্টিকের কড়াইয়ে রান্না করতে ভালোই লাগে, কিন্তু এগুলো পরিষ্কার করতে একটু অসুবিধা হয়। যেমন সেমন করে মাজা ঘষা করলে কিন্তু ট্যাফলনটা খুব শীঘ্রই নষ্ট হয়ে যায়। তো সেই জন্য একটু কেয়ারফুলি এই জিনিসগুলোকে ক্লিন করতে হয়। তো আমি এবার এটা ক্লিন করব বেকিং সোডা দিয়ে। বেকিং সোডা কিন্তু সার্ফ সাবানের দামেই আসে, তো সেখান থেকে আমি বেকিং সোডা ব্যবহার করে খুব ভালো পাই। বেকিং সোডা 1 চামচ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো ভিনিগারটাও আমি ঘরে রাখি। তো এই ভিনিগার যেটা আমরা রান্না বা অনেক কাজেই ব্যবহার করে থাকি, সেখান থেকে 1 চামচ ভিনিগার দিয়ে একটা সফট স্ক্রাবার নিয়ে নিয়েছি, একদম প্লাস্টিকের, যেটাতে কোনো প্রবলেম হবে না এই ননস্টিক কড়াই পরিষ্কার করতে। সেটা দিয়ে আমি মেখে রেখে দেবো। তো মেখে বলতে নিচে উপরে শুধু এই জিনিসটাকে মেখে রেখে দেবো। তাতে কি হবে, বেশি ঘষাঘষি করার প্রয়োজন হবে না। এরকম করে আমি সপ্তাহে 1 দিন হলেও পরিষ্কার করে নেই, যাতে ট্যাফলনটা নষ্ট না হয়। তো আমি রেখে দিয়েছিলাম 5 মিনিট পর এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জিনিসগুলো উঠে যাবে। এর উপরে যে রান্নার যে তেল চিটচিটে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে যাবে। আর আমি যে জিনিসটা দিয়েছিলাম তাতে করে জিনিসটা নরম হয়েছিল, গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে গিয়েছে। এবার তোমাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি যে ননস্টিকের কড়াই পরিষ্কার করা কত ইজি। হয়তো আমরা অনেকেই ননস্টিকের কড়াই বা প্যান ব্যবহার করার প্রপার নিয়মটা জানি না, সেই জন্য আমাদের কড়াই বা প্যান নষ্ট হয়ে যায়। তো আমি এভাবে করি। তোমাদের যদি টিপসটা ভালো লাগে অবশ্যই তোমরা ট্রাই করবে। আর যাওয়া যাক পরের টিপসে। তো আমরা অনেক সময় কি হয়, লোকজন আসলে কাঁসার থালা বাসনে খেতে দিই, কিন্তু কাঁসার থালা বাসন কী হয়, যখন বের করি তখন দেখা যায় কালো হয়ে থাকে। তো সেটা পরিষ্কার করার জন্য একটু তেঁতুল ব্যবহার করতে পারো। আমরা আগে দেখেছি আমাদের মা ঠাকুমাদের এরকম তেঁতুল দিয়ে পরিষ্কার করতে। ইনস্ট্যান্ট যেটা সার্ফ সাবান দিলে কিন্তু পরিষ্কার হতে চায় না। একটু তেঁতুল যদি এর মধ্যে গুলিয়ে নেওয়া যায়, তাহলে কি হয়, কাঁসা পেতলের বাসনপত্র যেগুলো আমরা ঘরে তুলে রাখি, বের করে যদি এটা দিয়ে মেজে দেওয়া যায়, তাহলে মনে হয় যে একদম ঝকঝকে চকচকে হয়ে যায় এই থালা বাসনগুলো। 5 মিনিট রেখে দিয়েছিলাম তেঁতুলটা দিয়ে। এবার স্ক্রাবার দিয়ে এগুলোকে মেজে ঘষে পরিষ্কার করে নেব। তাতেই একদম নতুনের মতো ঝকঝক করবে। এই থালা বাসনগুলো কিন্তু প্রতিদিন ব্যবহার করতে একটু অসুবিধাই হয়। তো সেই জন্য যারা ব্যবহার করো না, ঘরে তুলে রাখো, তারা কিন্তু বের করে ইনস্ট্যান্ট একটু তেঁতুল দিয়ে ঘষে তারপর সার্ফ সাবান দিয়ে ধুয়ে খেতে দেবে। তাহলে কিন্তু এর মধ্যে কোনো ধরনের ব্যাড স্মেলও থাকবে না, আর এটা দেখতেও ভালো লাগবে, নতুনের মতো ঝকঝকে থাকবে। যাওয়া যাক পরের টিপসে। তো আমরা এরকম হয় যে রূপোর জিনিসপত্র পরিষ্কার করতে হয়, মাঝে মধ্যেই কালো হয়ে যায়। রূপোর জিনিস কিন্তু ঘরে থাকলেও কালো হয়ে যায়, আবার ইউজ করলেও কালো হয়ে যায়। তো রূপোর জিনিস পরিষ্কার করা ইনস্ট্যান্ট যেটা আমি করি সেটা তোমাদেরকে দেখাবো এখন। যে জিনিসগুলো কালো হয়ে গেছে সেগুলো একটা পাত্রে নিয়ে নেব। দেখো বাঁ হাতেরগুলো কিন্তু পরিষ্কার রয়েছে, কিন্তু ডান হাতেরগুলো কিন্তু কালো হয়ে গেছে। কালো জিনিসগুলো কিভাবে ইনস্ট্যান্ট পরিষ্কার করা হয় সেটাই দেখাবো। তো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপ তো সবার ঘরেই থাকে। তোমরা সার্ফ সাবান দিয়ে করতে পারো, তবে কেচাপ যদি থাকে, যদি মনে করো, তাহলে ইউজ করতে পারো। যদি ডেট এক্সপায়ার কেচাপ থাকে তাও অসুবিধা নেই।
সেগুলো দিয়ে একটু মেখে রেখে দেবে মোটামুটি 5 থেকে 10 মিনিট। তারপর এটা পরিষ্কার করে দেখবে কতটা ঝকঝকে চকচকে হয়ে যায় রূপোর জিনিস। তোমরা নিজে করলে তখন বুঝতে পারবে। একটা ব্রাশ দিয়ে আমি একটু ডলে নিচ্ছি। খুবই আলগা হয়ে গেছে জিনিসগুলো কেচাপ দেওয়ার জন্য। তো এবার আমি একটা ব্রাশ দিয়ে এটাকে ঘষে নিচ্ছি। টমেটো কেচাপের মধ্যে এমন একটা জিনিস রয়েছে যেটা রূপোর জিনিসকে ঝকঝকে করার ক্ষমতা রাখে। তো সেই জন্য কেচাপ দিয়ে আমি পরিষ্কার করে নিলাম। আর দেখতেই পাচ্ছ এর থেকে যে জলগুলো বেরোচ্ছে সেটা কিন্তু একদমই কালো হয়ে গেছে। এই রূপোর জিনিসের মধ্যে থেকে এই কালো জলগুলো বেরোলো। এবার ফ্রেশ জলে তোমাদেরকে পরিষ্কার করে ধুয়ে দেখাচ্ছি যে রূপোর জিনিস পরিষ্কার করার অনেক উপায় আছে। আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, সেটা চাইলে তোমরা দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো রূপোর জিনিস পরিষ্কার করার অনেক উপায় আছে, কিন্তু যদি এই টিপসটা ভালো লাগে তোমরা এটা করতে পারো। আর আমি যতগুলো টিপস দিয়েছি আশা করি তোমাদের সবগুলো টিপসই ভালো লেগেছে। আর কোনটা বেশি ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখো। আজকের জন্য শেষ করবো। সবাই ভালো থেকো।